বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় মানে বাংলা সাহিত্যে এর চেয়ে জনপ্রিয় অ্যাডভেঞ্চার উপন্যাস মনে হয় খুব কমই আছে। একদম। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ পড়ছে। তো আজ আমরা এই উপন্যাসটা নিয়েই একটু গভীরে যাব। আমাদের কাছে বেশ কিছু আলোচনা, কিছু বিশ্লেষণ আছে এর ওপর। আচ্ছা, সেগুলোর আলোকেই আমরা বোঝার চেষ্টা করব ১৯৩৭-এ প্রথম বেরোনোর এতগুলো বছর পরেও বইটার আবেদন কমল না কেন, রহস্যটা কোথায়? ব্যাপারটা কি শুধু অ্যাডভেঞ্চার নাকি আরও কিছু আছে? ঠিক সেটাই দেখব। আর মূল চরিত্র শঙ্করকে দেখুন, মানে ভারতবর্ষের এক সাধারণ গ্রামের ছেলে। হ্যাঁ, সে কিনা পাড়ি দিচ্ছে সুদূর আফ্রিকা, ভাবা যায়। কিন্তু কেন? হয়তো ওই বিখ্যাত লাইনটাতে ইঙ্গিত আছে কিছুটা। মানুষের আয়ু, মানুষের জীবনের ভুল মাপকাঠি। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। ১৯৩৭ সাল, সেই সময় দাঁড়িয়ে এমন একটা মৌলিক অ্যাডভেঞ্চার লেখা, এটা কিন্তু বিরাট ব্যাপার। মৌলিক বলছেন? হ্যাঁ, বিভূতিভূষণ নিচে ভূমিকাতেই তো স্পষ্ট করে দিয়েছেন এটা কোনো বিদেশি গল্পের অনুবাদ বা ছায়া নয়। অথচ উনি নিজে কখনো আফ্রিকার মাটিতে পা রাখেননি। এটাই তো আশ্চর্য। মানে ভাবুন একবার, গবেষণা আর কল্পনা এই দুটোকে মিলিয়ে উনি কি দারুণ একটা জগৎ তৈরি করেছেন। অবশ্য উনি সাহায্য নিয়েছিলেন। কার সাহায্য? ওই যে স্যার এইচ জনস্টন বা রোসিটা ফর্বসের মতো বিখ্যাত ভ্রমণকারীদের লেখার, আফ্রিকার ভূগোলটাকে ঠিকঠাক আঁকার জন্য। কিন্তু মূল গল্পটা, চরিত্রগুলো, অনুভূতিগুলো সব তার নিজের। অসাধারণ। আচ্ছা, তাহলে গল্পের ভেতরে ঢোকা যাক। মানে শঙ্করের কথায় আসি। ১৯০৯ সাল। হ্যাঁ, শঙ্কর রায় চৌধুরী, গ্রামের ছেলে, সবে FA পাশ করেছে। মানে আজকের হিসাবে ধরুন ইন্টারমিডিয়েট বা ক্লাস 12। বেশ শিক্ষিত সেই সময়ের তুলনায়। একদম। আর ছেলেটা বেশ সব্যসাচী, ফুটবল খেলে, ভালো সাঁতারু, বক্সিংও জানে। বেশ প্রাণবন্ত একটা ছবি ফুটে ওঠে। কিন্তু অন্যদিকে বাস্তবটা দেখুন। বাবার শরীর ভালো না, সংসারে অভাব, স্বপ্ন দেখছে হ্যারি জনস্টন বা মার্কো পোলো হওয়ার। হ্যাঁ, বিশ্ব ঘোরার স্বপ্ন। আর চাপ আসছে পাটের কলে কেরানির চাকরি নেওয়ার। এই যে দ্বন্দ্বটা, এটা খুব বাস্তব লাগে, তাই না? ঠিক এখানেই তো শঙ্কর চরিত্রটার আসল জোর। সে তো শুধু স্বপ্ন দেখেই বসেনি, সে পরিস্থিতির সঙ্গে লড়ছেও। মানে কেরানির চাকরিটা তো একটা নিশ্চিত জীবন দিত। তখনকার বহু বাঙালি যুবক ওটাই চাইত। কিন্তু শঙ্করের মন চাইছিল অন্য কিছু। অজানাকে জানা। হ্যাঁ, জীবনটাকে বাধা গতে ফেলতে চায়নি সে। এখানেই ওই জীবনের ভুল মাপকাঠি কথাটা আবার প্রাসঙ্গিক হয়ে ওঠে। কত বছর বাঁচল, তার চেয়ে বড় হল কিভাবে বাঁচল। অভিজ্ঞতা দিয়ে জীবন মাপা। এই আকাঙ্ক্ষাটাই ওকে আলাদা করে দেয়। একদম। আর সুযোগটাও এলো কিন্তু এক আত্মীয়ের মাধ্যমে। হ্যাঁ, উগান্ডা রেলওয়ের চাকরি। সোজা আফ্রিকায়। ভাবুন একবার লাফটা। মোমবসায় নেমে তারপর শুরু হলো আসল জীবন, মানে অন্যরকম জীবন। মানুষ খেকো সিংহের উৎপাত, কুলিদের মৃত্যু, ভয়ঙ্কর সব ঘটনা। হ্যাঁ, এগুলো তো রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই পরিবেশটাই তো ওকে একটু একটু করে তৈরি করছিল, তাই না? অবশ্যই। সাধারণ বাঙালি ছেলেটা আস্তে আস্তে আফ্রিকার কঠিন বাস্তবের মুখোমুখি হচ্ছে। আর আফ্রিকা, বিভূতিভূষণ যেভাবে আফ্রিকাকে এঁকেছেন, এটা শুধু ব্যাকগ্রাউন্ড নয়। না না, একদমই না। আফ্রিকার নিজেই একটা চরিত্র, রহস্যময়, সুন্দর, আবার চূড়ান্ত বিপজ্জনক। শঙ্কর যখন ওই নির্জন স্টেশনে বদলি হয়ে গেল। হ্যাঁ, সেই কাঁটাতারের বেড়া দেওয়া স্টেশন। কিন্তু বিপদ কি আটকায় তাতে? সিংহের ভয় তো ছিলই, তারপর এলো ব্ল্যাক মাম্বা। উফ, ওই রাতের ঘটনাটা গায়ে কাটা দেয়। বিছানার পাশে ফনা তুলে দাঁড়িয়ে আছে ব্ল্যাক মাম্বা। এটা শুধু একটা সাপের মুখোমুখি হওয়া নয়, এটা যেন প্রকৃতির চরম বিপদের একটা প্রতীক। মানে শঙ্করকে প্রতি মুহূর্তে পরীক্ষা দিতে হচ্ছে। সাহস, বুদ্ধি, ভাগ্য সবকিছুর পরীক্ষা। ঠিক। আর ভাবুন, লেখক নিজে সেখানে যাননি, অথচ কি জীবন্ত বর্ণনা। হ্যাঁ, এটাই তো ওর জাদু। আমরা যেন শঙ্করের চোখ দিয়ে দেখতে পাই সব। প্রকৃতি এখানে সব সময় ওকে চ্যালেঞ্জ করছে, ওর মানসিক আর শারীরিক শক্তিকে। এইরকম একটা ভয়ঙ্কর একা একা জীবনেই তো এলেন ডিয়েগো আলভারেজ। হ্যাঁ, এক রহস্যময় পর্তুগিজ অভিযাত্রী। গল্পের মোড়টাই ঘুরিয়ে দিলেন উনি। অনেক অভিজ্ঞ একজন মানুষ, তাই না? বহু বছর ধরে আফ্রিকা চষে বেড়াচ্ছেন, সোনা, হিরে এসবের খোঁজে। পোর খাওয়া যাকে বলে। উনি শুধু সহযাত্রী ছিলেন না শঙ্করের, উনি ছিলেন অনেকটা মেন্টরের মতো, পথ প্রদর্শক।
শঙ্করের ভেতরে ওই অ্যাডভেঞ্চারের খিদেটাকে যেন উনি উস্কে দিলেন। ঠিক, আর প্রস্তাবটা দিলেন সাংঘাতিক, রেক্টরসভেল্ট পর্বতমালার কিংবদন্তির হীরার খনি। যে খনি নিয়ে কত গল্প, কত মিথ। হ্যাঁ, ওই যে বুনিপের কথা। বা ডিঙ্গোনেক, জুলু উপকথার সেই জলদৈত্য বা উপদেবতা। হ্যাঁ, বুনিপ আর ডেঙ্গোনেক বা রোডেশিয়ান মনস্টার, এই আলভারাজ এই গল্পগুলো শঙ্করকে শুনিয়েছিল। এগুলো কি শুধুই গল্প, নাকি এর পেছনে কিছু সত্যিও ছিল? এটা একটা ইন্টারেস্টিং জায়গা। বিভূতিভূষণ এখানে বাস্তব আর মিথকে দারুণভাবে মিশিয়েছেন। মানে জুলুল্যান্ড বা রোডেশিয়ার ওই সব অঞ্চলে এই ধরনের লোককথা সত্যি প্রচলিত ছিল। আলভারেজের কাছে এগুলো হয়তো শুধু গল্প ছিল না, বিপদের আঁচ ছিল। আবার এই গল্পগুলোই জায়গাটার রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। একদম, একটা আদিম, কেমন যেন পৌরাণিক আবহ তৈরি করেছে। লেখক খুব সম্ভবত এই মিথগুলোকে ব্যবহার করেছেন আফ্রিকার দুর্গমতা বোঝাতে, বিপদের প্রতীক হিসেবে। এরপর তো শুরু হলো সেই রুদ্ধশ্বাস জার্নি, শঙ্কর আর আলভারেজের। হ্যাঁ, সে এক অবিশ্বাস্য অভিযান, পদে পদে বিপদ। শুধু সিংহ বা সাপ নয়, দুর্গম পাহাড়, গভীর জঙ্গল, এমনকি আগ্নেয়গিরির অগ্নুৎপাত। মানুষের সহজ্জা শক্তির যেন চরম পরীক্ষা। চরম পরীক্ষা তো বটেই, আর সেই পরীক্ষাতেই তো অ্যালভারেজের মতো অভিজ্ঞ লোকও হ্যাঁ, মারা গেলেন সেই বুনিপের আক্রমণেই। হ্যাঁ, কিংবদন্তির সেই বুনিপ। গল্পের খুব দুঃখজনক একটা মোড়। শঙ্কর তো শুধু একজন বন্ধু বা গাইডকেই হারালো না, সে যেন সভ্য জগৎ থেকেই পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল, একা, আফ্রিকার ভয়ঙ্কর প্রকৃতির মধ্যে একদম একা। এই একাকিত্বটা নিশ্চয়ই সাংঘাতিক ছিল। বন্ধুর মৃত্যু, চারদিকে বিপদ, বেঁচে থাকার লড়াই। বিভূতিভূষণ এই জায়গাগুলো যেভাবে লিখেছেন, শঙ্করের ভয়, হতাশা, খিদে, তেষ্টা, কষ্ট সব। কিন্তু সে তো ভেঙে পড়েনি। না, এটাই তো শঙ্করের আসল জোর, তার ভেতরের জেদটা, টিকে থাকার ওই অবিশ্বাস্য লড়াই। সে আলভারেজের দেখানো পথে একাই এগিয়ে যায়। এখানেই যেন সাধারণ বাঙালি ছেলেটা পুরোপুরি এক অভিযাত্রী হয়ে ওঠে। হ্যাঁ, এই রূপান্তরটাই তো টানে পাঠককে। আর একা চলতে চলতেই তো সে খুঁজে পেল সেই গুহাটা, বুনিপের গুহা। হ্যাঁ, ঘটনাচক্রে। কিন্তু হিরে খুঁজতে গিয়ে ভেতরে পথ হারিয়ে ফেল। প্রায় মারা যাচ্ছিল। হ্যাঁ, কোনো মতে বেরিয়ে আসার সময় অন্ধকারে হাতড়ে কিছু পাথর কুড়িয়ে আনে। তখন বোঝেনি ওগুলো কি। সেগুলোই ছিল কাঁচা হিরে। ঠিক। পরে আত্তেলিও গাত্তি নামে এক ইতালীয় অভিযাত্রীর ফেলে যাওয়া নোটবুক খুঁজে পায় মরুভূমিতে। ও আচ্ছা। সেই নোটবুক পড়েই সে জানতে পারে যে ওই গুহাটাই ছিল আলভারেজ আর জিম কার্টারের স্বপ্নের হীরের খনি। কি সাংঘাতিক কাকতালীয় ব্যাপার! যখন সে জানল তখন তার নিজের অবস্থাই সঙ্গীন। কালাহারি মরুভূমিতে পথ হারিয়েছে, তৃষ্ণায় মর্মর অবস্থা, মাথার উপর শকুন উড়ছে। এটাই তো জীবনের সবচেয়ে বড় পরিহাস। যা পাওয়ার জন্য এত কিছু, সেটা যখন হাতের মুঠোয় এলো, তখন সেটা ভোগ করার অবস্থা এসে নেই। তখন শুধু বেঁচে ফেরাটাই লক্ষ্য। ঠিক, এখানে আবার সেই প্রশ্নটা আসে, জীবনের আসল পাওয়াটা কি, হীরে নাকি ওই অভিজ্ঞতাগুলো? নিজের ভেতরের শক্তিকে চেনা, বন্ধুত্ব, টানে, বিশেষ করে কম বয়সী পাঠকদের। একদম। তৃতীয়ত, আফ্রিকার ওই বর্ণনা, সুন্দর অথচ ভয়ঙ্কর। বিভূতিভূষণের লেখার গুণে মনে হয় যেন আমরাও শঙ্করের সঙ্গে আছি। আর ওই বন্ধুত্ব, টিকে থাকার লড়াই,
অজানাকে জানার নেশা, এই বিষয়গুলো তো চিরকালীন। ঠিক। আর হয়তো আমাদের বাঙালিদের মনের ভেতরে কোথাও একটা অ্যাডভেঞ্চারের খিদে লুকিয়ে থাকে, তাই না? খুব সত্যি কথা। বাস্তবে যেটা সবসময় সম্ভব হয় না, সেটা আমরা শঙ্করের মাধ্যমে অনুভব করি। বিভূতিভূষণ ঠিক এই জায়গাটা ধরতে পেরেছিলেন। ও শুধু পড়াশোনার কল্পনা দিয়ে এমন জীবন্ত জগৎ তৈরি করা, এটা বাংলা সাহিত্যে বিরল। এর প্রভাবও তো অনেক। বাংলা কিশোর সাহিত্যে, অ্যাডভেঞ্চার সাহিত্যে এটা একটা মাইলস্টোন। নিঃসন্দেহে। আর এর ওপর সিনেমাও হয়েছে। দেব অভিনয় করেছেন শঙ্কর চরিত্রে, সেটাও তো এর জনপ্রিয়তারই প্রমাণ। সত্যি অসাধারণ একটা সৃষ্টি। আচ্ছা, আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই, শ্রোতারাও ভাবতে পারেন। বলুন। উপন্যাসের শেষে শঙ্কর যখন আবার আফ্রিকায় ফেরার কথা ভাবে, ওর এই যে অদম্য ইচ্ছা, এর আসল কারণটা কি? শুধু হীরের লোভ, নাকি আলভারেজ বা কার্টারের অসমাপ্ত স্বপ্ন পূরণের দায়বদ্ধতা? নাকি এর কোনোটাই নয়? আসল কারণটা হলো ওর নিজের ভেতরের ওই নেশাটা,